এটা স্রেফ রাজনৈতিক খবর নয়, একটা আস্ত ভূমিকম্প। যে তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে একচ্ছত্র রাজত্ব চালালো, যাকে রাজনৈতিক পণ্ডিতরা অপরাজেয় ভাবতেন, ভোটের ফল বেরোনোর মাত্র 29 দিনের মাথায় সেই সাজানো রাজপ্রাসাদ আজ তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 80 জন বিধায়কের মধ্যে 59 জনই আজ খোলা তলোয়ার নিয়ে বিদ্রোহের ময়দানে। অচিরে এই সংখ্যাটা আরো বাড়বে। দিদির সাধের দল এখন আইসিইউতে, ভেন্টিলেটরে চলছে। শাসক শিবিরের পিছন থেকে মদতে একটা আস্ত বিরোধী শিবির তৈরি হচ্ছে। এই দেশের রাজনীতিতে এমনটা কোনোদিন হয়নি। মহারাষ্ট্রে শিবসেনা আর এনসিপি হাইজ্যাকের পর দিল্লি আর শুভেন্দুর জুটি এবার বাংলায় নামিয়েছে আসল অপারেশন লোটাস। প্রশ্ন আর স্রেফ দল বদলের নয়, প্রশ্ন ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। এটা স্রেফ খেলা নয়, এ হলো ক্ষমতার এক আসরিক এবং নির্মম রাজনৈতিক কুরুক্ষেত্র। পশ্চিমবঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এবার সত্যিই শেষ? তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় পতনের দোরগোড়ায়। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 8ই জুন দিল্লিতে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। তার ঠিক মুখে ছিন্ন ভিন্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। বিদ্রোহীরা বঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়া থেকে স্পষ্ট। আগামী দিনে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে লোক দেখানো বিরোধিতা হলেও আসল বিজেপির অঙ্গুলি হেলনেই চলবেন বিরোধীরা। এটাই কি বিজেপির সোনার বাংলা মডেল? কি চমৎকার মডেল! সরকারও আমার, বিরোধীরাও আমার। আপনারা কি মনে করেন পেছনে বড় সাপোর্ট না থাকলে ঋতব্রত ব্যানার্জির একার পক্ষে তৃণমূলের 80 জনের মধ্যে 60 জন বিধায়ককে পাশে পাওয়া সম্ভব হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল এই মুহূর্তে আইসিইউতে, ভেন্টিলেটরে চলছে। 80 জন বিধায়কের এই দলে দিদির সঙ্গে এখন নাকি হাতে গোনা কয়েকজন মাত্র টিকে রয়েছেন। অপারেশন বেঙ্গল বলুন বা অপারেশন যুবরাজ, যাই বলুন, নজিরবিহীন এই ঘটনা কেবল একটা দলের ভেতরের বিদ্রোহ নয়, এটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত নিখুঁত ছকে বোনা এমন এক রাজনৈতিক দাবার চাল, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের দুর্গেই একা করে দিয়েছে। এবার হয়তো খুব শিগগিরই নতুন করে মাঠে নামবে ইডি আর সিবিআই। আগামী 20শে জুন কলকাতা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের আগেই কি তৃণমূলের রাজ্যসভা সাংসদেরাও আম আদমি পার্টির অনুকরণে দল বদল করছেন কি? সেটাই সবচেয়ে বড় জল্পনা। 4 মে ভোটের ফল বেরিয়েছে, তারপর 3রা জুন, অর্থাৎ একটা মাসও পুরো হলো না। মাত্র 29 দিনের মাথায় যে তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে বাংলায় একচ্ছত্র ক্ষমতায় ছিল, যার নেত্রীকে বিরোধীরা বাঘিনী বলতো, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ভাবা হতো, আজ সেই দলটা সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার মুখে। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা ভাঙতে একটা লম্বা সময় লেগেছিল। শরদ পাওয়ারের এনসিপি ভাঙতেও বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল। বিধায়কদের চার্টার্ড ফ্লাইটে করে সুরাট থেকে গুয়াহাটি ওড়ানোর নাটক আমরা দেখেছি, কিন্তু বাংলার ক্ষেত্রে কোনো নাটক নেই, কোনো দীর্ঘ সময় নেওয়া নেই। মনে হচ্ছে তৃণমূলের এই বিশাল বহুতল ভবনটি আসলে কোনো কংক্রিটের ভিতের উপর দাঁড়িয়ে ছিল না, ছিল স্রেফ তাসের ঘর। একটা হালকা টোকা লাগলো আর হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পুরো রাজপ্রাসাদ। রাজনীতির এই গতি শুধু অবিশ্বাস্য নয়, মারাত্মক বিপজ্জনকও বটে। 80 জনের মধ্যে 59 জন বিধায়ক, ভাবা যায়? আজ তারা প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। কিন্তু কারা এই বিদ্রোহের নেপথ্যে? মূল কাণ্ডারি দুজন। একজন একসময়ের হেভিওয়েট সিপিএম নেতা, পরে তৃণমূলে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর অন্যজন সন্দীপন সাহা, যার বাবা স্বর্ণকমল সাহাও তৃণমূলের বিধায়ক ছিলেন। স্বর্ণকমল অসুস্থ বলেই এবার টিকিট পেয়েছিলেন সন্দীপন। মজার বিষয় হলো, কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুজনকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তখনই একটা বড় ইঙ্গিত মিলেছিল। কলকাতায় যখন দিদি তড়িঘড়ি বিধায়কদের বৈঠক ডাকলেন, 80 জনের মধ্যে এলেন মাত্র 20 জন। হিসেবটা জলের মতন পরিষ্কার। 3/4 বিধায়ক, অর্থাৎ প্রায় 60 জন নেতা তখনই দলনেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। তৃণমূলের ভাঙনের দেওয়াল লিখন সেদিনই লেখা হয়ে গেছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসলেন, সেখানেও 20 জনের কম বিধায়ক উপস্থিত ছিলেন। এর অর্থ কি? মাটি পায়ের তলা থেকে পুরোপুরি সরে গেছে। কিন্তু এই চরম অসন্তোষের কারণটা কি? বিদ্রোহী বিধায়কেরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়েছিলেন, কিন্তু অধিকাংশ বিধায়ক সেটা মেনে নিতে পারেননি।
তারা অন্য কাউকে ওই পদে দেখতে চেয়েছিলেন। তবে এটা স্রেফ একটা রাজনৈতিক অজুহাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীর বিরোধিতা করার অর্থ সরাসরি মমতাদিকে চ্যালেঞ্জ করা। এখন ড্যামেজ কন্ট্রোল করতে বলা হচ্ছে। ভোটে দলের ভরাডুবির কারণে নাকি এই ক্ষোভ। দলে নাকি কোনো শৃঙ্খলা ছিল না, শীর্ষ নেতৃত্ব কারোর কথা শুনতো না। সমস্ত দোষ এখন চাপানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আইপ্যাকের ঘাড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের ব্যর্থতা এসব তো স্রেফ উপর দেখানো গল্প। আসল খেলাটা পর্দার আড়ালে চলছে, আর সেই দাবার চালটা চালছেন শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি। তৃণমূল বিধায়কদের কাছে গত কয়েকদিনে খুব স্পষ্ট এবং ভয়ঙ্কর একটা বার্তা পাঠানো হয়েছে। বার্তাটা কি? হয় মমতাদির পাশ থেকে সরে দাঁড়াও, নয়তো জেলের ভাত খাও। আর যদি তাতেও না বোঝো, তবে রাস্তায় নেমে আম জনতার মার খাওয়ার জন্য প্রস্তুত থাকো। এটা কোনো ফাঁকা আওয়াজ নয়। আমরা সবাই টিভিতে সেই অভূতপূর্ব দৃশ্য দেখেছি। পুলিশের উপস্থিতিতে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় ফেলে কিভাবে পেটানো হলো। রক্তাক্ত অবস্থায় কল্যাণকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এটা স্রেফ আইন শৃঙ্খলার অবনতি ছিল না, এটা ছিল পুরোপুরি স্পন্সর্ড এবং পরিকল্পিত হামলা। বাকি বিধায়কদের জন্য এটা একটা চরম হুঁশিয়ারি। সোজা হিসেব, দিল্লি আর শুভেন্দু বাবুদের বার্তা পরিষ্কার। বাঁচতে হলে একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারের মতন মডেল বেছে নাও। মহারাষ্ট্র শিন্দে যেভাবে উদ্ধব ঠাকরের হাত থেকে পুরো দলটাই ছিনিয়ে নিলেন, কিংবা অজিত পাওয়ার যেভাবে তার নিজের কাকা শরদ পাওয়ারের পায়ের তলা থেকে এনসিপি কে সরিয়ে দিলেন, ঠিক সেই চিত্রনাট্য এখন বাংলায় মঞ্চস্থ হচ্ছে। দেশের নির্বাচন কমিশন যেভাবে শিন্ডে আর অজিত পাওয়ারের দলকেই আসল শিবসেনা এবং আসল এনসিপি বলে শিলমোহর দিয়েছিল, এই ক্ষেত্রেও তাই হতে চলেছে। ৮০ জনের মধ্যে ৫৯ জন, অর্থাৎ প্রায় ৩/৪ বিধায়ক যদি আলাদা হয়ে যান, তবে নির্বাচন কমিশনের নিয়মে ঋতব্রত সন্দীপনদের গোষ্ঠী হয়ে যাবে আসল তৃণমূল কংগ্রেস। তারাই পাবে ঘাসফুল সিম্বল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শুধু তার বিধায়করাই যাচ্ছেন না, তার সাধের বাগানও চিরতরে হাইজ্যাক হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এই মুহূর্তে এই বিপুল আগ্রাসনের কারণ কি? কারণ দুটো। প্রথমত, বিজেপি খুব ভালো করেই জানে ভোটে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় দমে যাওয়ার পাত্রী নন। তিনি লড়াকু নেত্রী। ভোটে হেরে ফাঁকা হয়ে গেলে তিনি হয়তো ইন্ডিয়া জোটের বাকি শরিকদের এক ছাতার তলায় এনে দিল্লির বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন খাড়া করে দেবেন। তাই মমতা মোদী সরকারের জন্য কোনো নতুন সংকট তৈরি করার আগে তার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। দলটাই যদি হাত থেকে চলে যায়, তবে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর কষাকষির ক্ষমতা আর কতটুকুই বা অবশিষ্ট থাকবে? ক্ষমতার এই অশরিক খেলায় শুধু তৃণমূলই নয়, সমস্ত আঞ্চলিক দলের অস্তিত্ব আজ বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই দুর্বল করে দাও যাতে তিনি আর নিজের পায়ে দাঁড়াতেই না পারেন। এটা তো গেল একটা দিক, কিন্তু এর পেছনে আরো একটা বড় কারণ আছে, আর সেটা হলো 2029 সালের লোকসভা নির্বাচনের আগাম প্রস্তুতি। বিজেপি খুব ভালো করেই জানে উত্তর ভারতে যত আসন পাওয়ার ছিল তারা পেয়ে গেছে। সেখান থেকে আসন সংখ্যা বাড়ানোর সুযোগ আর বিশেষ নেই। তাই যদি আবার একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হয়, তবে নতুন রাজ্য, নতুন উর্বর জমি খুঁজতে হবে। বিজেপির জন্য সেই নতুন গ্রিন করিডর হলো পশ্চিমবঙ্গ। পরিসংখ্যানের দিকে তাকান, অঙ্কটা একদম পরিষ্কার হয়ে যাবে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 42টি আসনের মধ্যে 18টি আসন পেয়ে চমকে দিয়েছিল, কিন্তু 2024-এ সেই আসন কমে দাঁড়ালো 12তে, যার ধাক্কায় সর্বভারতীয় স্তরে বিজেপি 240টি আসনে এসে থমকে গেল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার থেকে 32টি আসন কম। এখন লক্ষ্য 2029। যদি মমতাকে এখনই পুরোপুরি ভেঙে দেওয়া যায়, তবে আগামী লোকসভায় বাংলার 42টি আসনের মধ্যে বড় অংশ, হয়তো 30 থেকে 40টি আসনই বিজেপির পকেটে চলে যেতে পারে। আর এটাই হবে দিল্লির জন্য সবচেয়ে লাভজনক রদবদল। শুধু লোকসভা কেন, রাজ্যসভাতেও এর বড় প্রভাব পড়বে। তৃণমূলের রাজ্যসভা সাংসদেরা যদি এইভাবে দলবদল করেন, তবে রাজ্যসভাতেও বিজেপির শক্তি এক লাফে অনেকটা বেড়ে যাবে। ঠিক যেমনটা আমরা কিছুদিন আগে আম আদমি পার্টির ক্ষেত্রেও দেখেছি, যেখানে 10 জনের মধ্যে 7 জন সাংসদ ভুল বদলে ফেলায় রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়ে। এটা এমন এক রাজনৈতিক টুলকিট যার সামনে কোনো আঞ্চলিক দলই আজ আর নিরাপদ নয়। আর বিরোধী দলগুলো যদি এভাবে একের পর এক তাসের ঘরের মতন ভেঙে পড়ে, তবে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? কিন্তু একটা বড় খটকা লাগে, যে নেতারা গত 15 বছর ধরে তৃণমূলের থেকে ক্ষমতার সবটুকু সুখ ভোগ করলেন, দলের একটু খারাপ সময় আসতেই তারা এক লহমায় ভুল বদলে ফেললেন। কোনো আদর্শ নেই,
কোনো নৈতিকতা নেই। এখানেই বিজেপির বা জনসংঘের রাজনৈতিক ইতিহাসের প্রশংসা করতে হয়। 1951 থেকে 52 সাল থেকে শুরু করে দশকের পর দশক তারা নির্বাচনে হেরেছে, কিন্তু চরম সংকটের দিনেও তাদের সাংসদ বা বিধায়কদের মধ্যে এমন গণদল বদলের হিড়িক বা হুড়মুড়িয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। কেন ঘটেনি? কারণ তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ছিল। সেই আদর্শই কঠিনতম সময়েও তাদের একসঙ্গে বেঁধে রেখেছিল, লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছিল। আঞ্চলিক দলগুলোর ট্র্যাজেডি ঠিক এখানেই। আদর্শের অভাব আর স্রেফ ক্ষমতার লোভ কিভাবে একটা সাজানো বাগানকে এক লহমায় মরুভূমি করে দিতে পারে, বাংলা আজ তার সবচেয়ে বড় প্রমাণ। বিজেপির বা জনসংঘের কর্মীদের মনে একটা নির্দিষ্ট স্বপ্ন ছিল। তারা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতেন এবং চরম সংকটেও সেই আদর্শকে তাড়া করে গেছেন। ফলে বারবার হারলেও তাদের মনোবল ভাঙেনি। কিন্তু তৃণমূল বা এই ধরনের আঞ্চলিক দলগুলোর ইতিহাস কি? মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে নিজের দল গড়লেন, তখন বাংলায় বামফ্রন্টকে হারাতে তিনি কার হাত ধরলেন? সরাসরি বিজেপির। এনডিএ জোটের শরিক হয়ে তিনি অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে মন্ত্রী পর্যন্ত হলেন। তখন কি আদর্শের কথা মনে ছিল না? আবার যখন দেখলেন বাংলায় ক্ষমতা পেতে বিজেপির হাত ধরলে চলবে না, তখন তিনি এক লহমায় ট্র্যাক বদলে জোটে গেলেন সেই কংগ্রেসেরই সঙ্গে। আর আজ বিজেপিকে ঠেকাতে তিনি আবার সামিল হচ্ছেন ইন্ডিয়া জোটে। যদি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ থাকতো, তবে কি এভাবে বারবার চরম বিপরীত মেরুর দলগুলোর সঙ্গে জোট করা সম্ভব হতো? বিজেপি বা কংগ্রেসের বহু নেতা দল ছাড়ছেন ঠিকই, কিন্তু গোটা দলটা কখনো অন্য শিবিরে বিলীন হয়ে যায় না। কংগ্রেসের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে সরকার গড়েনি, আর বিজেপিও কখনো কংগ্রেসের হাত ধরেনি। কারণ দুই দলের দুটি স্পষ্ট রাজনৈতিক আদর্শ রয়েছে, যা একে অপরের সম্পূর্ণ বিরোধী। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে পুরো বাঁধনটাই ছিল স্রেফ ক্ষমতার লোভে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতাদের ক্ষমতার ক্ষীর খাওয়াতে পেয়েছিলেন, আইনি রক্ষা কবচ দিতে পারছিলেন, ততদিন সবাই লক্ষ্মী ছেলের মতন তার সঙ্গে ছিল। মনে রাখবেন, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও কিন্তু তাদের আধ ডজনের বেশি হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ক দুর্নীতির দায়ে জেলের হাওয়া খাচ্ছিলেন। বিজেপি এই দুর্বলতাটাই খুব নিখুঁতভাবে তাদের প্লে বুকে কাজে লাগিয়েছে। তারা জানতো এই দলের সিংহভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত, তাই তাদের সামনে সোজা দুটো রাস্তা খোলা রাখা হয়েছিল। হয় ইডি সিবিআই এর খাঁচায় ঢুকে জেলে পৌঁছুন, আর নয়তো মমতাদিকে ঝেড়ে ফেলে আমাদের ছতার তলায় চলে আসুন। এই কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানোর রণকৌশল আজ 100% সফল। 59 জন তো সির্ফ শুরু, সংখ্যাটা ধীরে ধীরে আরো বাড়বে। গোটা দলটাই খড়কুটোর মতন ভেসে যাবে। বাদ যাবেন না সাংসদেরাও। রাজনীতির কারবারিরা এখনই প্রশ্ন তুলছেন, সব হারিয়ে শূন্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন? উত্তরটা পেতে গেলে আমাদের তাকাতে হবে মহারাষ্ট্রের দিকে। দল ভাঙার পর উদ্ধব ঠাকরে কি করতে পেরেছিলেন, বা রাজনীতির চাণক্য শরদ পাওয়ারই বা কি করতে পারলেন? মুম্বাইয়ের বুকে শিবসেনার দাপটের সামনে কেউ দাঁড়াতে পারে একসময়, তা ভাবাই যেত না। কিন্তু চোখের সামনে সেই শিবসেনা আর এনসিপি কে হাইজ্যাক করে নিল বিজেপি। তারা সুপ্রিম কোর্টে গেলেন, নির্বাচন কমিশনে গেলেন, কিন্তু লাভ কি হলো? কিছুই না। সোজা হিসেব, আইন চলে সংখ্যার জোরে। আপনার দলের 2/3 বিধায়কই যদি আপনাকে ছেড়ে চলে যান, তবে আপনি কার কাছে গিয়ে ন্যায় বিচার চাইবেন? দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এদের স্পর্শও করতে পারবে না। কারণ 80 জনের মধ্যে 60 জন বিধায়ক যদি একযোগে দল ছাড়েন, তবে তারা অনায়াসে বিজেপিতে যোগ দিতে পারেন, অথবা শিন্ডে অজিত পাওয়ারের মতো নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে বাইরে থেকে বিজেপি সরকারকে সমর্থন দিয়ে যেতে পারেন। তাহলে কি বিপুল পরিমাণ তৃণমূল নেতাকে সরাসরি নিজেদের দলে ঢুকিয়ে নেবে বিজেপি? না, তারও প্রয়োজন নেই। তারা স্রেফ বাইরে থেকে একনাথ শিন্ডের মতন মোদী শুভেন্দুদের সমর্থন যোগাবে। ফলাফল কি হবে ভাবুন। পশ্চিমবঙ্গের 294টি আসনের বিধানসভায় দেখা যাবে 260 জন বিধায়কই বিজেপিকে সমর্থন করছেন। তার মানে বাংলায় আর কোনো বিরোধী দল বলে কিছু অবশিষ্ট থাকবে না। আক্ষরিক অর্থেই তৈরি হবে এক বিরোধী শূন্য রাজ্য। এই প্লেবুকটা অত্যন্ত বিপজ্জনক। আজ যারা ভাবছেন তৃণমূল বিধায়কেরা স্রেফ নিজেদের ক্ষোভে এই বিদ্রোহ করছেন, তারা চরম বোকার স্বর্গে বাস করছেন। এই পুরো চিত্রনাট্য পর্দার আড়ালে বসে লিখেছে বিজেপি। আর তারা যদি এটা করে থাকে, তবে নিজেদের রাজনীতিকে শক্তিশালী করতেই করেছে।
দিন শেষে প্রশ্নটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঘুরে। আপনার দুর্গ যদি এতই ঠুনকো হয়, আপনি যদি নিজের বিধায়কদেরই আগলে রাখতে না পারেন, তবে প্রতিপক্ষকে দোষ দিয়ে কি লাভ? আপনার ক্ষমতার ভিতটাই যে আলগা ছিল, এই চরম সত্য আজ প্রমাণিত। বাংলায় তাসের ঘর ভাঙার খেলা তো সবে শুরু হলো। আগামী দিনগুলোতে এই কম্পন আরো কত দূর যায় সেটাই এখন দেখার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।